পাবেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন আপনি পাবেন, আপনি লককে পাবেন, হবসকে পাবেন, অবশ্যই পাবেন। তত্ত্ব ছাড়া কি করে আপনি রাষ্ট্র গঠন করবেন? যে কোনো কিছু তৈরি করতে তার আগে একটা নকশা তো থাকতে হবে মাথার মধ্যে, আপনার খুব ন্যূনতম বিষয়। ফলে তরুণদের সম্পর্কে আপনারা আমাকে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তরুণদের আমার প্রথম কথা, যে বেনজি খুব সুন্দরভাবে বলছে, প্রথম কথা হচ্ছে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। যদি আপনি পড়াশোনা করতে না চান তাহলে আপনার এই সমস্ত গণঅভ্যুত্থানটাকে নস্যাৎ করবেন। ইতিমধ্যে যথেষ্ট ভুল হয়েছে এবং একটার পর একটা ভুল হচ্ছে, এবং রক্ত দিয়ে যারা আমাদেরকে এই জায়গায় এনে পৌঁছে দিয়েছে, আপনারা অতি দ্রুত আবার কিন্তু দিল্লির সহায়তায় বাংলাদেশে পুরনো যাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি তাদেরকে আবার পুনর্বাসন করবেন, যদি আপনার তত্ত্ব বিরোধী হয়ে থাকেন। কারণ এই কারিগরি দ্বারা কিছু হয় না। আপনারা বিএনপির রাজনীতি করছেন, তাদের সঙ্গে আমি খুবই ঘনিষ্ঠ, আমি খুবই ভালোবাসি তাদের অনেককে। আমি বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, খুবই পছন্দ করি, সকলকে পছন্দ করি, কিন্তু বিএনপি কিন্তু আমাদের কথা শুনে নেয়। বিএনপির পতনের প্রধান কারণ বিএনপি কখনোই বুদ্ধিজীবিতাকে, বুদ্ধিবৃত্তিকে কোনো প্রকার সম্মান করে না। কোনো প্রকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে কোনো প্রকার অবদান নাই তার বাংলাদেশে। আপনি যতই আওয়ামী লীগের নিন্দা করেন, আওয়ামী লীগকে গালি দেন, আপনি খুঁজে ওই আওয়ামী লীগের লোককে পাবেন সাংস্কৃতিক ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, যে ক্ষেত্রে বলেন না বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে তাদের একটা অবদান আছে। তাহলে তরুণরা যখন বলে যে না বুদ্ধিবৃত্তির দরকার নেই, তত্ত্বের কোনো দরকার নেই, আমাদের কি দরকার? আমাদের দরকার খালি এই কাজ করা, যারা এই খালি ব্যবহারিক, এই জনগণ যেটা চায়, জনগণ কি চায় আপনি যদি তত্ত্ব না জানেন কি করে বুঝবেন? তাহলে আমি সেই বিষয়ে একটু আলোচনা করবো একটু পরে, কিন্তু তার আগে আমি একটা জিনিস ভুলে গেলে অন্যায় হবে। সেটা হলো আমি আসিয়াকে এখন স্মরণ করতে চাই, যে মিটি মারা গেল মাগুরা। যে আসিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে এই আমাদের দেশে যারা প্রগতিশীল বা যারা নিজেদেরকে বামপন্থী বলে মনে করেন তারা আবার শাহবাগকে পুনরায় গঠন করতে চাইছে, কিন্তু আসিয়াকে মনে করতে চায় এই ধর্ষণ কি আমরা সমাজে চলতে দিতে পারি? এটা তো অসম্ভব কথা। তাহলে আমরা তাকে স্মরণ করবো আজকে। আমি যদি তাকে স্মরণ করি তাহলে আমি আজকে বলবো বিনয়ের সঙ্গে আপনাদেরকে, এখানে কিন্তু আমি মেয়েদের দেখছি না, খুব কম দেখছি, মেয়েদেরকে দেখছি। যদি একটা সমাজে যারা অর্ধেকের বেশি যদি তারা নেতৃত্বে না আসে, যদি তারা ভিজিবলি সমাজে না থাকে, হাজির না থাকে, এই সমাজ পশ্চাৎপদ সমাজ, এটা আরবের বেদুইন সমাজ, এই সমাজ কিন্তু বাংলাদেশে আমরা চাই না। এটা মনে রাখতে হবে। তরুণদের কাছে আমি বলবো আমরা এই সমাজ কিন্তু চাই না। আপনাদের সহকর্মীরা করি, আমরা যাদেরকে দেখেছিলাম যে ভাইদেরকে আগলে রেখেছিল যারা, তাদের ওড়না দিয়ে, তাদের আঁচল দিয়ে, আর তাদের ওড়নার দিকে তাকায় আঙ্গুল তুলে ওড়না নামাতে চেষ্টা করে, এত বড় সাহস হয়েছে আপনারা, কিন্তু গণঅভ্যুত্থানের পরে কারা করতে পেরেছে? মেয়েরা নিরাপদ থাকতে পারবে না কেন? একটা জাতি, একটা জনগোষ্ঠী, তার যে বিকাশের যে মাত্রা, সে কতটুকু সভ্য হয়েছে, সে কতটুকু তার নিজের রিপু দমন করতে পেরেছে, তার রুহানি শক্তির বিকাশ কতটুকু হয়েছে, সে কতটুকু জীব আর কতটুকু তার মধ্যে রুহানি উপাদান আছে, এটা বোঝা যায় নারীর প্রতি তার আচরণের দ্বারা। এটা আমার নবীর কাছে আমি শিখেছি, এটা আমাদের নবী রাসূলদের কাছে আমরা শিখেছি। আপনি দেখবেন যে সে আমলে মেয়েরা মসজিদে যেতেন, নবীর আমল, তারা যুদ্ধ বিগ্রহ করেছে, তারা সমস্ত সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তার ওফাতের পর আপনি সেখানেও একটা প্রতি বিপ্লব ঘটে গেছে। ফলে আমরা যেই একটা পুরনো যে গোত্রবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যে রক্তবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যে গোষ্ঠবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যে তথাকথিত ভূখণ্ডবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, তথাকথিত জাতিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, সেই লড়াই আবারও ফিরে এসেছে, আবারও ফিরে এসেছে। ফলে তরুণদেরকে হিস্ট্রি, এমনকি ইসলামের হিস্ট্রিও মনোযোগের সঙ্গে পড়তে হবে, কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না, কোনটা গোত্রবাদীদের তত্ত্ব আর কোনটা আমাদেরকে আমাদের নবী রাসূল ওলি আউলিয়া আমাকে শিখিয়েছেন, দুটো আলাদা জিনিস। ফলে মেয়েদেরকে ঘরে রাখার যে তত্ত্বটা, এবং ঘরে রেখে তারা, আমি কদিন পর একটা ভিডিও শুনে আমি হতভম্ব হয়ে গেছি, বলছে মেয়েদের নাকি কোনো আত্মা নেই, ওদের ঘরে রাখতে হবে পশুর মতো।
জন্তুর মতন। তাহলে এই যে মেয়েদের বিরুদ্ধে এটা একটা অত্যন্ত পরিকল্পিত আঘাত একদিকে, অন্যদিকে মেয়েদের প্রশ্ন তুলে পশ্চিমা সেকুলারিজম তার যে নিজের যে বয়ান, তার যে নিজের যে জগৎ, সেই জগৎ থেকে এর আগেও সে কিন্তু ক্রমাগত ইসলামের বিরুদ্ধে সে কি বলেছে, ইসলামের বিরুদ্ধে সে ক্রমাগত নিন্দা, বিদ্বেষ, ঘৃণা সে ছড়িয়েছে যে আফগানিস্তানকে পুনর্দখল করতে হবে, মিলিটারি থাকতে হবে। কেন? কারণ মেয়েদেরকে আফগান পুরুষদের হাত থেকে রক্ষা করতে হবে। আপনি বুঝুন, যদি আপনারা তরুণরা, আপনাদের যে কলিগরা, কমরেডরা আপনাদের সঙ্গে একসঙ্গে লড়েছে, সামনে দাঁড়িয়েছে মেয়েরা, দেখেছি আমি, দাঁড়িয়েছে যেন ভাইদের উপর আঘাত না আসে পুলিশের, সেই মেয়েরা কই? ওরা কোথায়? আজকে কোথায় ওরা? অল্প কজন দেখতে পাচ্ছি, কিন্তু কেন? আমাদের যে দর্শনটা বেশি হবার কথা। তাহলে যদি আমরা এই যে বিপ্লবের যেটাকে আপনার বিপ্লব বলছেন, আমি তো যেটাকে বিপ্লব বলতে চাইছি না এখনো, বিভিন্ন কৌশলগত কারণে, কিছুটা তাত্ত্বিক কারণে, কিন্তু ঠিক আছে, বিপ্লব হলাম। তাহলে বিপ্লবের পরে কি করে মেয়েরা, এই মেয়েগুলো আবার ঘরে ফিরে গেল? ওদের তো আজকে বাংলাদেশের গঠনে নেতৃত্বের ভূমিকা থাকার কথা ছিল। আজকে যে নতুন ছাত্রদের দল তৈরি হয়েছে, ওখানে কটি মেয়ে আছে? ওদের কোনো ক্ষমতা নেই নাকি? আপনার তরুণরা মনে করেন মেয়েদের কোনো আত্মা নেই? এটা হাত তুলে বলেন তো দিকে, আপনাকে আসলে বিশ্বাস করেন মেয়েদের আত্মা আছে? এইখানে তরুণদের কর্তব্য কোথায়? নিজের ঘরে গিয়ে কাছে করতে হবে, যে অবশ্যই আমরা যাদের সঙ্গে লড়েছি তাদেরকে সামনে আনতে হবে। সবচেয়ে মধুর ছিল বিপ্লবে, সবচেয়ে সুন্দর জিনিস ছিল হিজাব করে মেয়েরা লড়েছে সামনে রাস্তায়, তার পাশে জিন পরা, পশ্চিমা পোশাক পরা মেয়েরা রয়েছে। এই যে জালিমের বিরুদ্ধে লড়াই এক কাতার হয়ে যাওয়া, এই এক কাতার হয়ে যাওয়ার মধ্যে কিন্তু নতুন সংস্কৃতি গড়ে উঠবে। আমরা বাংলাদেশকে কি আবারও এমন একটা দেশ বানাবো যেটা ওই আরো পুরনো বেদুইনদের একটা ট্রাইবাল সমাজ? এটা তো আমরা হতে দিতে পারি না। তাহলে এটা যদি আমরা সাবধান থাকতে চাই এখনই, তাহলে এখনই আমি মনে করি যে প্রথম কর্তব্য হবে এই যে আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আপনার মেয়েদেরকে যে কোনোভাবে হোক আপনার সামনে এগিয়ে নিয়ে আসুন। গতকাল বেলজিয়াম একটা খুব সুন্দর একটা ছোট একটা আলোচনা করেছিলাম, তখনও এই প্রসঙ্গটা উঠেছিল ধর্ষণ সম্পর্কে। তারা বলেছিলেন ধর্ষণ এটার জন্য কি দাবি তোলা হচ্ছে? দাবি তোলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আছে। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী কি ধর্ষণ করছে? উনি ধর্ষণ করেনি। আর এই যে ধর্ষণটা হচ্ছে, এটা কি রাজনৈতিক সমস্যা নাকি এটা সামাজিক সমস্যা? এটা ধর্মীয় সমস্যা, এটা ধর্মীয় সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। কারণ গরিব মেয়েরা সবচেয়ে বেশি রকম এটা দ্বারা অত্যাচারিত, মধ্যবিত্ত মেয়েরা। এবং এই পর্যন্ত ধর্ষণ সংক্রান্ত যত রকম ইতিহাস, যত রকম বিশ্লেষণ সে মনস্তত্ত্ববিদ বলুন, ডাক্তাররা বলুন, তারা করেছে, তারা পরিষ্কার বলেছে মেয়েরা ধর্ষিত হয়, শুনতে খারাপ লাগতে পারে আপনাদের কাছে, বাবাদের দ্বারা, চাচাদের দ্বারা, ভাইদের দ্বারা, আশেপাশের আত্মীয় স্বজন, পরিচিতদের দ্বারা। আপনারা এই তথ্য জানেন? এই তথ্য জানেন কিনা? যদি আমরা এই তথ্য জানি, তাহলে আমাদের একটা কালচারাল মুভমেন্টের দিকে যেতে হবে, এথিক্যাল মুভমেন্টের দিকে যেতে হবে। আমাদের মেয়েরা তো ঘরেও নিরাপদ না, ও তো ঘরেও নিরাপদ না। তাহলে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি কি বিপ্লবের সঙ্গে যুক্ত না? যে মেয়েদের যে অবস্থা, এর রূপান্তর করা, অর্থাৎ গণ অভ্যুত্থানে সে সামনের সারিতে ছিল, সে হঠাৎ করে সে পেছনে চলে গেছে। তাহলে এই যে কথাটা আপনাকে বললাম, এই কথাটা কেন তো দুঃখের সঙ্গে বলছি। আমি আসিয়ার কথা শুনে কালকে রাত্রে কেঁদেছি। কেন কেঁদেছি? ও কিছু মনে করবেন না, আমি প্রকাশ্যভাবে বলছি, একটা ছোট্ট একটা মেয়ে, তাকে ব্লেড দিয়ে কাটা হয়েছে। যেহেতু যারা ধর্ষণ করছিল, ওই ছোট মেয়ের সঙ্গে সে ধর্ষণ করতে পারে। আপনার পুরুষ হয়ে আমরা কি বাবা নেই আপনাদের এখানে? কেউ এখানে আপনাদের কোনো ভাই নেই? আপনার কেউ ভাই নেই, বাবা নেই? আপনাদের মনে কষ্ট নেই? এই মেয়েটি একটা উদাহরণ সৃষ্টি করেছে। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে আসিয়ার নামটা বললাম, যে তরুণদের শিক্ষণীয় হবে প্রথম যে মেয়েদেরকে নেতৃত্বে নিয়ে আসা, এবং এই সামাজিক সাংস্কৃতিক যেই ব্যাপারটা আমাদের মধ্যে রয়েছে, এই সামাজিক সাংস্কৃতিক সমস্যাটা
পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যার বিরুদ্ধে লড়াই করে চলা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং দয়া করে যারা পরাজিত শক্তি তাদেরকে এই ধর্ষণের সুযোগে এই সরকারকে উৎখাত করতে দেবেন না। এটা বুঝতে পারি কেন আপনারা করছেন, কারণ ইতিমধ্যে বলা হয়েছিল তাদেরকে যে আপনারা ডক্টর ইউনূসের ওখানে তার যে এইটা আপনারা ক্রস করবেন, আপনাকে একটা কন্টিনেন্টের সামনে তাদেরকে ব্যারিকেড করা হয়েছিল, তারা সেই কথাটাও তারা ভঙ্গ করেছে। তবে এটা চলবে, বিভিন্ন নামে বিভিন্নভাবে অস্থিরতা করার চেষ্টা করবে, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, পিছিয়ে নিয়ে যাবে। তো আমি এবার এই গণ অভ্যুত্থান নিয়ে কিছু কথা বলবো। আর আমি অনুরোধ করব, আমি সব কথা তো একসঙ্গে বলতে গেলে এটা খুব ইন্টারেস্টিং হবে না। আপনারা কষ্ট করে কিছু প্রশ্ন থাকলে আমাকে লিখে দিন কাগজে। আমি একটু অনুরোধ করব একটু কাগজ দিতে সবাইকে, যাতে আপনারা লিখে আপনারা একটু দিতে পারেন প্রশ্নটা, কারণ কথা বলতে গেলে সময় চলে যাবে অনেক বেশি। যেটা মনে করি আমাদের ইমিডিয়েটলি আমাদের উত্তর দেওয়া দরকার, আমার আলোচনায় যদি আমি বাদ দিয়ে চাই তারা সেই প্রশ্নগুলো আমরা উত্তর করব। তাহলে প্রথমে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আমরা যেটা সাইকেলে বলেছেন যে বেহাত বিপ্লব, আমাদের বিপ্লব কিন্তু বেহাত হয়নি, কারণ ৭১ আমরা বিপ্লব করিনি, ৭১ আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, এবং ৭১ আমরা রাষ্ট্র গঠন করতে পারি না। রাষ্ট্র গঠন করতে পারিনি কেন? কারণ রাষ্ট্র গঠন করবার যে জনগণের অভিপ্রায়, যেটাকে বলা হয় জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটা ব্যক্ত হয়েছিল প্রোক্লেমেশনের মধ্যে দিয়ে, রাষ্ট্র ঘোষণা। আপনারা যাবেন সংবিধানে পাবেন পরিষ্কার আছে, ঘোষণার মধ্য দিয়ে যে রাষ্ট্র গঠন করবার প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল, সে রাষ্ট্র গঠন করবার প্রতিশ্রুতি ৭২ সালে বা ৭১ পরে আওয়ামী লীগের সরকার, শেখ মুজিবুর সরকার সেই প্রতিশ্রুতি পালন করেন নাই। আর কি করেছেন তারা? যাদেরকে LFOর অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এর অধীনে, মানে সামরিক বাহিনী যে বিধান তৈরি করে দিয়েছিল যে পাকিস্তানের জন্য একটা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে, সেটা মেনে যারা নির্বাচন করেছিলেন ৭০ সালে, তারা ফিরে এসে স্বাধীন বাংলাদেশে দাবি করলেন আমরা হলাম গণপ্রতিনিধি। তারা নিজেদেরকে গণপরিষদের সদস্য করে দাবি করলেন, এখানে কোনো নির্বাচন হয় নাই। তাহলে ৭২ সালে নির্বাচন আসলে ছিল তো হয়নি, ফলে ৭২ সালে যারা গণপরিষদ গঠন করেছিল ওটা ছিল পাকিস্তানি গণপরিষদ। প্লিজ একটু গভীরভাবে ভাববেন, এটাকে বলে রাজনীতি। একটা জাতি, একটা জনগোষ্ঠী কি করে নিজেকে গঠন করে, সে তার ইতিহাসকে সে কি করে পাঠ করে, এই পাঠ করার পদ্ধতি আপনাদেরকে আমি বলবার চেষ্টা করছি। আমি কিছুটা খালেদা, অন্যান্য তরুণ নেতৃবৃন্দকে, বৈষম্য ছাত্র সংগঠন থেকে আরো যারা আছেন, এইভাবে কিন্তু ইতিহাস পাঠ করতে হবে। তাহলে কি ছিল আমাদের? আমরা ৭২ সালে কোনো সংবিধান প্রণয়ন করবার জন্য কোনো নির্বাচন হয় নাই। জনগণের এটা তার অধিকার। আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি, আমি দেশ স্বাধীন করেছি, কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি নাই। ফলে রাষ্ট্র গঠন করবার জন্য একটা গণপরিষদ নির্বাচন আমার দরকার। এটা অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কোনো গণতন্ত্রের স্বীকৃত। তাহলে ৭২ সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। কারো যদি শুনতে খারাপ লাগে আবারও বলছি, ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানি সংবিধান, কারণ সেটা প্রণয়ন করেছে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি, যারা যুদ্ধের সময় আমাদের এখানে ছিল না, খুব কম সংখ্যকে ছিল, বা কলকাতায় যারা ছিল তারা একান্তই কলকাতায়, বেনজির ঠিকই বলেছেন, মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেবার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন, তারাই কিন্তু ভারতের সংবিধান করেছে। এখন খেয়াল করে, যদি এটা তরুণরা, এবার তরুণদের বলছি, এটা যদি আপনারা বোঝেন, তাহলে আপনারা যখন ৭২-এর সংবিধানকে আপনারা বাতিল করবার কথা বলেন, আমাদের লেখা থেকে কিছু পড়ে বা কিছু হলে আমরা কৃতজ্ঞ বোধ করি। তত্ত্বের গুরুত্ব দেখেছেন, ইতিহাসের গুরুত্বটা জনগণকে সচেতন করতে হবে। তাহলে যদি এটা বলে থাকি আমরা, তাহলে এটাতে আমাদের টিকে থাকতে হবে। সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার আবার কি? আমি তো গঠনতন্ত্র বানাইতেই পারি না,
আমাকে যদি কোনো গণপরিষদ নির্বাচন করতেই দেয়নি, তাহলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জনগণ যদি দ্বিতীয় স্বাধীনতা বলে যদি এটা আমি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানিয়ে আনি, অসুবিধা নেই। ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়েছি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি, আমি কি আবার 50 বছর ফিরে যাব না? আপনি কি 50 বছর আমাকে পিছিয়ে দেবেন না? আবার কি 50 বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে? আর কত জীবন দেবেন, আর কত রক্ত দেবেন? তাহলে অবশ্যই ছাত্ররা যখন দাবি করেছে আমাদের নতুন গঠনতন্ত্র চাই, তারা সঠিক দাবি তুলেছে। কিন্তু কেন তারা সঠিক দাবি তুলেছেন ছাত্ররা এটা ব্যাখ্যা করে বলতে পারেন। তারা যত বক্তৃতা শুনেছি এটা হলো অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা। অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা আমাদেরকে কোথাও নেবে না, আমাদেরকে যুক্তি দেওয়ার কথা বলতে হবে। এই জন্য তত্ত্বের কথা বলতে হবে। যুক্তিটা কি? আজকে যে কোনো জনগোষ্ঠী, রাজনৈতিক জনগোষ্ঠী, সে যখন রাষ্ট্র গঠন করে তখন অবশ্যই তার একটা গণপরিষদ নির্বাচন লাগবে স্বাধীনভাবে, যেন সে তার নিজের অভিপ্রায়, তার ইচ্ছা, তার বাসনা, তার চাওয়া, খুব সুন্দর করে একটা বলতে বলেছে আমার বোন, চাওয়া, আমাদের চাওয়া, তার চাওয়াটা সে পরিষ্কারভাবে বলতে পারে গণপরিষদ। এই জন্য নির্বাচন দরকার। ওটা গণপরিষদ নির্বাচন, ওটা সরকার নির্বাচন না, ওটা সম্পূর্ণ আলাদা। খেয়াল করেন আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা গণপরিষদ বনাম সংসদ নির্বাচনের মধ্যে বুঝি না কি পার্থক্য। এটা বিপদের নয়? আমি জিজ্ঞাসা করব তরুণদের, আপনারা নিজেরা বুঝেন পার্থক্যটা কি? বুঝেন? আপনি কি আলোচনা করেছেন যে এখন যখন আপনি গণপরিষদ নির্বাচন চান, আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হতে হবে, আপনারা বুঝে বলেছেন এটা নাকি না বুঝে বলেছেন? বাংলাদেশে তো গণপরিষদ নির্বাচন একই সঙ্গে সংসদ নির্বাচন, এটা কি জানেন? এটাই কিন্তু সংবিধানে আছে। বাংলাদেশের সংবিধানে 142 অনুচ্ছেদ যখন পড়বেন দেখবেন যে সেখানে যদি 2/3 ভোটে যে কোনো নীতি, যে কোনো সংবিধান বদলের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে, তাহলে এটা একই সঙ্গে গণপরিষদ, একই সঙ্গে জাতীয় সংসদ। 142 অনুচ্ছেদ। আপনি কি এটা চান? আমি প্রশ্নটা তুলে রাখছি, উত্তর দিতে হবে আপনাদের। আপনাদের বলতেছেন যে গণপরিষদ নির্বাচন আগে চান, তাতে কি সমাধান সময় হয়ে যাবে? আপনাদের ক্ষমতায় নেই। লেনিন বলেছিলেন যে তখনই আপনি একটা গণপরিষদ নির্বাচন করতে পারবেন যখন জনগণ ক্ষমতা, গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, ক্ষমতা আপনার হাতে এসছে, সেই বল আপনি ফেলে দিয়েছেন হাত থেকে। ফেলে দেওয়ার পরে এখন যে পরিস্থিতি, ক্ষমতা আপনার হাতে নেয়, আপনি আমলাদের নিয়ন্ত্রণ করতে পারেন না। পুলিশে এখনো পর্যন্ত ফিরে আসে নাই, যেহেতু আপনার সেনাবাহিনীর সঙ্গে কোনো ইতিবাচক আলাপ আলোচনা করেন নাই, অ্যান্টি আর্মি একটা পজিশন নিয়েছেন, সেনাবাহিনী আপনাদের পক্ষে নেই। তো নির্বাচন করে সেনাবাহিনী করুন। যদি সেই গণপরিষদের নির্বাচন হয় তো ওরাই তো জিতে আসবে, আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ওরাই তো জিতে আসবে। আপনি কোথায় যাবেন? আপনি কি করে, আপনাকে লোকে ভোট দিলে কি করবেন? আপনি কিছু করতে পারবেন? আপনার কোনো ক্ষমতা নেই। আপনি তো এখন ওই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা বলছে যে একটা সংস্কার করার জন্য একটা লোক বসিয়েছেন ডক্টর ইউনূস, ওই সংস্কারের প্রস্তাব আসবার আগেই উনি একজনকে বসাইছেন। একটার পর একটা আপনার এই যে বিশৃঙ্খলা, একটার পর একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তরুণদেরকে আমরা কথা বলতে দেখিনি। কেন দেখিনি? দেখিনি তরুণদের পড়াশোনা করে না, আবেগে চলে, আবেগ দ্বারা কিছু হয় না। দেখতে পাচ্ছেন তো আপনাদের মধ্যে কোথায় নিয়ে গেছে না। এখন আমাদেরকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তরুণদের রক্ষা করার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে, কারণ আমরা এই তরুণদের চিনি, ওদেরকে আমরা ভালোবাসি, ওদের থাকা দরকার, ওদের লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমরা তরুণদের পক্ষে আছি 100% নিঃশর্তে। আমরা লড়বো। আমরা বলেছি দরকার আমাদের মধ্যে যাদের বয়স চলে গেছে একটা সময়, বাদ দাও, আমাদেরকে মারো, কিন্তু আমাদের তরুণদেরকে রক্ষা করতে হবে। কিন্তু আপনারা ক্রমাগত আমাদের কাছে কঠিন করে তুলছেন, ক্রমাগত কাজ করে তুলছেন। এত একটা গণ অভ্যুত্থানের পরে আমরা একটা যখন নিজের একটা দলকে যখন প্রকাশ করবো, এত জাঁকজমকের কি আছে ভাই? আমি কি নবাব?
আমি কি কর্পোরেশন থেকে টাকা পয়সা পাইছি? এই টাকা কোথা থেকে আসছে? জনগণকে জিজ্ঞাসা করবে না? তো জনগণ জিজ্ঞেস করবে, আগে আমি জিজ্ঞেস করছি কোথেকে পাইছে, কোথেকে পেয়েছে? এরা কি টাকা দিয়ে জনগণের রাস্তা নামেছে না? তারা একটা পয়সা রেখেছে? সঠিক রাজনীতি, সঠিক কথাগুলো জনগণ আপনার পিছনে এসে নামে। তবে এই যে ট্রেডিশনাল পুরনো দল গঠন করবার যেটা রিপিট করছে তরুণরা, এরা কি তাহলে তরুণ নাকি এরা বৃদ্ধ? এরা কেন বৃদ্ধ চিন্তার দিক থেকে? কারণ এরা পড়াশোনা করে, এরা বুঝতে চায়, মনে করে গায়ে জোরে সবকিছু করা সম্ভব। গায়ে জোরে কিচ্ছু করা যায় না। গায়ে জোরে যদি সম্ভব হতো তাহলে শেখ হাসিনা এখনো ক্ষমতা নেই। গায়ে জোরে সম্ভব হয় না, কারণ এই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করবার বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শর্ত অনেক পেইনফুল, অনেক বেদনার সঙ্গে, অনেক ক্ষতি স্বীকার করে আমাদেরকে এটা তৈরি করতে হয়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে তরুণরা এমন একটা জায়গায় সন্ধিক্ষণে ছিল যেখানে নেতৃত্বটা তাদের হাতে এসে পৌঁছেছে। ফলে অবশ্যই সমাজের বিভিন্ন চিন্তা যারা করছে বা করে এসেছে, তাদের যে চিন্তার কারণে সমাজে যে সচেতনতা তৈরি হয়েছে, তাদের কথা আপনাদেরকে হয় শুনতে হবে অথবা যুক্তি তর্ক দ্বারা এদেরকে বাতিল করতে মেনে নেবো। হাত তুলে বলো, বাবারে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে। কিন্তু আপনাদের ভুল করেছেন। আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনারা কি করেছেন? সেই 8ই অগস্টে আপনারা ঠিকই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনারা কি করেছেন? আপনারা শপথ নিয়েছেন। তাহলে বাংলাদেশে তো এই ফ্যাসিস্ট সংবিধানই আছে। আপনি কি করে এটার বিরুদ্ধে আপনি লড়াই করে আপনি জিতবেন? আমলারা সে আমলারাই আছে, সেই সৈনিক জেনারেল সে সৈনিক জেনারেলরাই আছে, কিচ্ছু বদল হয়নি। ফলে একটা প্রতি বিপ্লব হয়েছে। কিভাবে হলো প্রতি বিপ্লব? হলো সংবিধানের নামে। আপনাদেরকে বোঝানো হলো, কি বোঝানো হলো? দেশে তো সংবিধান ছাড়া কেমনে একটা দেশ চলে। আপনারা শুনেছেন না যে দেশে নাকি সংবিধান লাগে? আপনাদেরকে বুঝিয়েছে আসিফ নজরুল, আপনাদেরকে বুঝিয়েছে অনেকে। তাহলে আমাকে বলছেন যে সেনাবাহিনী ওইটা করেছে। আমাদের সেনাবাহিনীর মুখের উপর কেন বললেন না? তারা যখন সামরিক অভ্যুত্থান করে তখন তারা কি করে? তারা ফরমান দিয়ে দেশ চালায় না? চালায় না ভাই? সামরিক বাহিনী সামরিক অভ্যুত্থান করে সে ফরমান দিয়ে দেশ চালায়। আর আমরা লাশ হয়ে গণ অভ্যুত্থান করেছি। আর ডক্টর ইউনূস তার আদেশে অল্প 1-2 বছর দেশ চলতে পারবে না, এটাকে হতে পারে? কেন চলতে পারে? চলতে না পারে কি কারণ? কিন্তু সব দেশে তাই রয়েছে। তাহলে আমরা এই কাজটা করি নাই। ফলে আমরা ডক্টর ইউনূসকে একটা কলা গাছের মধ্যে বসিয়ে দিয়েছি। ওতে কিছু করে ক্ষমতা নেই। ও কি করবে? ও কি করবে? কলা গাছের মধ্যে একটা বসিয়ে রাখলাম। আপনি ঠিক সেই সংবিধান যা আছে তা আছে। শেখ হাসিনা দাবি করছে আমি এখনো কি বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রথম থেকে আমি বলছি যে এটা দিল্লি এই খেলাটাই খেলবে। তো তারপরে তো আপনার সংবিধানকে বাতিল করেননি। তারপরে একটা অধ্যাদেশ করে এই যারা ক্ষমতা আছেন তাদেরকে বৈধ করার একটা চেষ্টা হয়েছিল। ওটা আরো খারাপ। ওটা আমরা সমালোচনা করে নষ্ট করে দিয়েছি। মানে তথাকথিত সংবিধানের অধীনে একটা অধ্যাদেশ দিয়ে এটাকে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন বানাবে এই বিদ্যমান আইনের পরিপ্রেক্ষিতে। কেন এই সংবিধানকে লাথি মেরে ফেলে দিয়ে কি সমস্যা? এটা তো আমি প্রমাণ করি না। বাংলাদেশের জনগণ ঠিক সংবিধান লাগে না। তাহলে তরুণরা দেখতে পাচ্ছেন তাদের যে শিক্ষার অভাবে, তাদের জ্ঞানগত চিন্তার অভাবে তারা একটার পর একটা কিন্তু তারা তো ভুল করে যাচ্ছে। তাহলে সেই যদি ভুল আমরা করে যাই তাহলে তো নিঃসন্দেহে এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে কদিন পরে। জনগণ তো আমাদের সঙ্গে থাকবে না। আমি যতই তরুণদের পক্ষে বলি না কেন, জনগণ থাকবে না। ঠিক আছে? আর এখন আরো কি কি দেখেন জটিলতা তৈরি হয়েছে, কি করেছে। আমরা বলছি মধ্যপন্থা, আমরা একটা মধ্যপন্থার রাজনীতি করবো। আমরা শুনেছি না তরুণরা বলছি আমাদের মধ্যপন্থা কি? মধ্যপন্থা সুবিধা কথা মধ্যপন্থা বাংলাদেশের লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াইকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাব। যত রকম ফ্যাসিবাদ আছে, সেটা সেকুলার ফ্যাসিবাদ হতে পারে, ধর্মীয় ফ্যাসিবাদ হতে পারে,
সেটা যে কোনো ধরনের ফ্যাসিবাদ হতে পারে। যে মানুষের সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফ যে মানে না, বা যে মনে করে যে তার বক্তব্যই সহি, সমাজে আর কোনো জনগোষ্ঠী নাই, সমাজে আর কোনো মত শুনতে হবে না, যদি তার মত না শুনেন সে আপনার উপর হামলা করবে, মাজার ভেঙে দিবে, আপনার বিরুদ্ধে বলবে, ক্যাম্পেইন চালাবে যে আমাকে হাতের অধিকার দিতে হবে। এই সবই কিন্তু ফ্যাসিবাদ, সবই কিন্তু ফ্যাসিবাদ। ফলে সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। এখানে মধ্যপন্থার সুযোগটা কোথায়? ইসলামীতে ফ্যাসিবাদের কোনো সুযোগ নেই, ইসলামীতে কোনো পরিচয়বাদই নেই, ইসলামী পরিচয়বাদ নাই। আবারও বলছি, আমি মুসলিম, আপনি মুসলিম কি করে মুসলিম? আপনি কি সাক্ষী দিচ্ছেন কখনো? শাহাদা করছেন? আপনি আল্লাহকে উপলব্ধি করছেন? জন্মসূত্রে তো আপনি মুসলমান হতে পারেন না। আপনি কর্ম পড়লে যথেষ্ট না, আপনি কোরআনতে বুঝতে হবে কোরআন কি আছে। তাহলে এই যে শাহাদা, সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার সেই উপলব্ধি, যেহেতু তিনি সকল যুক্তি তর্ক দৃশ্য প্রত্যক্ষ জগৎ তার ঊর্ধ্বে, তিনি দেশকাল প্রাপ্তের ঊর্ধ্বে, তাকে কোনো নামের দ্বারা, তাকে কোনো চিহ্ন দ্বারা চিহ্নিত করা যায় না। আপনি যদি আল্লাহ লেখেন, আল্লাহ যদি আমি এখানে লিখি আর এটাকে আল্লাহ ডাকি, ওটা কি আল্লাহ হবে? তাহলে প্রতিনিয়ত তো আপনি শিরকি করছেন। কারণ আপনি আল্লাহ আল্লাহ করছেন, শিরকি করছেন, আপনি জানেন না ওই শব্দটা উচ্চারণ কেন করছেন, কি জন্য? শাহাদা। আপনি যেন উপলব্ধি করতে পারেন, ওই অক্ষর পূজা করবেন। ওই অক্ষর পূজা ইসলামের বিরোধী, ইসলাম অক্ষর পূজাকে নিষেধ করে দিয়েছে। তো আপনি প্রতিনিয়ত শিরকি করতেছেন। আর হিন্দুদেরকে বলে যে তারা নাকি পুত্তলিকে কথা বলে। প্রতিদিন কবে এসছে, কদিন আগে এসছে, ভিন্ন কথা নেই। ওই 14 নিরামূল আগম বাগে সে সময় থেকে এসছে। বেদে কি একত্ববাদ নেই? উপনিষদ একত্ববাদ নেই? রবীন্দ্রনাথ কি একত্ববাদী ছিলেন না? রামমোহন কি একত্ববাদী ছিলেন না? প্রচুর একত্ববাদী, এবং শঙ্করাচার্য একত্ববাদী। আমরা সেই বলতেন শঙ্করাচার্য, তিনি ইসলামের দ্বারা প্রভাবিত হয়ে তিনি শঙ্করাচার্য হয়েছেন, তার যে ভাষ্য, বেদ ভাষ্য তিনি তৈরি করেছেন। তাহলে এই উপমহাদেশের ইতিহাসটা আসলে ইসলামের ইতিহাস, কিন্তু সেটা তো আরবদের ইতিহাস না। ইসলামের ইতিহাস মানে তো আরব হওয়া না, ইসলামের ইতিহাস মানে তো ইরানি হয়ে যাওয়া না, ইসলামের তো তুর্কি হয়ে যাওয়া না। আমরা আমাদের মতন করে যে রসুলের যে বাণী, তার যে বক্তব্য, তিনি যে ওহী পেয়েছেন, সে ওহী, এটা আমরা আমাদের মতো করে সাক্ষ্য শাহাদা উপলব্ধি করবো, আমাদের সমাজের মধ্যে, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির মধ্যে তাকে আমরা আমল করব। তাহলে এই লড়াইটা, এই যে বুদ্ধিভিত্তিক লড়াই, আমি প্রশ্ন করতে চাই তরুণদের, আপনারা কি পারবেন? আমি পারবেন? সেই ক্ষমতা তো নাই। তার জন্য ইসলামের ইতিহাস পড়তে হবে, কোরআন পড়তে হবে মনোযোগের সঙ্গে। আন্তর্জাতিকভাবে যত গবেষণা হয়েছে, যত দার্শনিক এসছে পাশ্চাত্যে, তাদের বইপত্র পড়তে হবে। অন্য কথা বাদ দিন, শুধুমাত্র এই যে লা ইলাহা বলি, আল্লাহ নাই বলেন শুরুতে কথা, এটা বুঝতে তো আপনার 1000 বই লিখতে হবে। নাফি বলি, তারপর করি ইসবাত, এরপর বলি ইল্লাল্লাহ, ইসবাত করি আমি। তাহলে এইটা বুঝতেই তো, এই ভেদটা, যে নাফি ইসবাতের যে ভেদ, এই ভেদ বুঝতে তো আমাদের বহু সময় লাগে, আমাদের কত কাজ, প্রচুর কাজ। আর যদি আমরা বলি না বুদ্ধিবৃত্তির দরকার নেই, দরকার নেই, তো লড়বো কি করে? বুঝে দিতে হবে যে মানুষটি আজকে আমাদেরকে ভুল বুঝেছে, যে কোনো কারণে হোক না কেন, ও তো মহব্বত করে তরুণদের, ওকে তো বুঝাতে হবে যে আমাদেরকে এটা ইসলাম অনেক বৃহত্তর ব্যাপার, অনেক বড় জিনিস, এটা অনেক বিশাল ব্যাপার। এটা একটা বিশ্ব সভ্যতাকে সে কাঁপিয়ে দিতে পারে, নতুন সভ্যতা সে করতে পারে। পাশ্চাত্য সভ্যতাকে পরাস্ত করাটা এখন আমাদের কাজ, সকল ক্ষেত্রে, চিন্তা চেতনা, দর্শন, শিক্ষা, রাজনীতি, রাষ্ট্র, সকল ক্ষেত্রে তাকে পরাস্ত করাটা আমাদের এই লড়াই। কেন এই ইসলাম ইম্পর্টেন্ট? অনেকে সেগুলোর আমরা রাগারাগি করে, কারণ জালিমের বিরুদ্ধে মজলুমের আদর্শ ইসলাম ধারণ করে। এর আগের যে বিপ্লবী তত্ত্বের কি সমস্যা ছিল, তার মধ্যে রুহানিয়াতের অভাব ছিল, আত্মার অভাব ছিল। মানুষ সেখানে আত্মা খুঁজে পেত না, সবই বস্তুবাদী ছিল। কিন্তু কথা তো মিথ্যা ছিল না, কারণ আমাকে তো অবশ্যই মজলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। তো সেই ইসলামের উদাহরণ, সেই ইসলামের
যে ইসলাম মজলুমের পক্ষে, সেই ইসলামের উদাহরণ বাংলাদেশের জনগণ সৃষ্টি করেছে। আপনারা কি জানেন কখন করেছে? 1971 সনে। 1971 সনে এই জনগোষ্ঠী জালিম আর মজলুমে ভাগ হয়ে গেছে। 71-এর লড়াই ছিল বাঙালি জাতিবাদ বনাম ইসলাম ছিল না, যেটা ভারতীয় ন্যারেটিভ, এটা দিল্লির ন্যারেটিভ, তার ইসলাম নির্মূলের ন্যারেটিভ। এবং তার সঙ্গে সে সংবিধানে কি ঢুকিয়েছে? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা বলতে হয় না। আপনি যে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করেন, এটা তার চরিত্রের কারণেই ধর্ম নিরপেক্ষ। তো আপনি ধর্ম নিরপেক্ষ কেন ঢুকালেন? যেহেতু আপনি একটা ইসলাম নির্মূল রাজনীতি করবেন, এই জন্য ধর্ম নিরপেক্ষ। আর কোনো কারণ নেই। গণতান্ত্রিক বাংলাদেশ মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে কি এমন কোনো ভাইরা আছেন বা বোনরা আছেন যারা বাজারে যান আর পকেটে একটা কোরআন শরীফ বা হাদিস নিয়ে যান? আছেন কেউ? না। তাহলে প্রত্যেকটা মানুষের একটা ইহলৌকিক জীবন আছে, তার ইহলৌকিক জীবন আছে। আর তার আত্মার বিকাশ, তার মধ্যে যে আমি, যে লোকটা আমি কথা বলছি, তার বিকাশের জন্য সে নফসিয়াত থেকে রুহানিয়াতকে আলাদা করতে পারে। তার জন্য তার আছে দিন, তার আছে ধর্ম, আত্মার শিক্ষা দেবে। আপনি নিজেকে মুসলমান বলে যাবেন, মুসলমান হয়ে যাবেন, ইসলাম এটা হতে পারে। আপনার আত্মার শিক্ষাটা কি? অন্যের জন্য দরদ। আত্মার শিক্ষাটা কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলে যাচ্ছি তাদের জন্য। আমি এই যে মর্মের কথা বলছি, ইসলামের যে মর্মের কথা, এই মর্মের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা কৃষি কাজ থেকে, এটাকে বলি নয়, কোরআনে পাঠিয়েছে আমাদেরকে, বলছে খলিফা আল্লাহর প্রতিনিধি আকারে দুনিয়া পাঠিয়েছে। এর মানে হলো আমার মধ্যে রুহানিয়াতের গুণ সম্পন্ন, আমি আল্লাহর যে গুণাবলী, সেই গুণাবলী আমি চর্চা করে দেখাতে পারি। আল্লাহর গুণাবলী কি? প্রকৃতির ক্ষেত্রে তাকান, বন দিকে তাকান, তার বিশাল একটা গুণ হলো সার এবং বিষ ছাড়া গাছপালা প্রকৃতি উৎপাদন। অদ্ভুত। আপনি কি দেখছেন যে তিনি উপর থেকে সার মারতেছেন? দেখেননি। আপনি কি বীজ দিতে দেখছেন? তাহলে আপনি নামাজ পড়তে পড়তে কালো হয়ে গেছে কপালে, কিন্তু আপনি বিষ ছিটাচ্ছেন, তাহলে কি আপনি থাকবেন? এই রসুলের উম্মত দাবি করতে পারবেন? আপনাকে পাঠিয়েছে সৃষ্টিকে রক্ষা করেন। এই সৃষ্টিকে আপনি যদি রক্ষা না করেন, তাহলে আপনি কি 5 ওয়াক্ত নামাজ করলেন কি 20 ওয়াক্ত করলেন? আপনি কি জবাব দেবেন? যে একটা ছোট্ট একটা প্রাণী, যাকে চোখে দেখা যায় না, ছোট্ট একটা প্রাণী যে মাটির তলে লুকিয়ে থাকে, যাকে আমরা দেখি না, অদৃশ্য, মানুষের পক্ষে দেখা অসম্ভব, আল্লাহ সেভাবে মানুষকে তৈরি করে নেয়। পানির মধ্যে যে সকল জলজ প্রাণী আছে, এরা সব খুন হয়ে যাচ্ছে, এরা সব বিলীন হয়ে যাচ্ছে, এবং পুরো বাংলাদেশ আজকে মরুভূমি হয়ে যাচ্ছে। এইটা কি আপনি কি জবাব দেবেন যদি তাকে জিজ্ঞাসা করে, এই বেটা তোকে বলেছে খলিফা আকারে তুই আমার গুণাগুলি চর্চা করবি, আর তুই বিষ দিলি কেন? তুই সার ব্যবহার কেন? বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না, বাংলাদেশ দরকার রক্ষী বাহিনী। আপনাকে একটা রক্ষী বাহিনী চান বাংলাদেশ? যদি না চান তাহলে অবশ্যই সেনাবাহিনীর সঙ্গে একটা তো সমঝোতা আসতে হবে। সে সমঝোতার ভিত্তি কি, বক্তব্য কি হবে? 1 নম্বর, আমাদেরকে তোমরা ঘোষণাপত্র দিতে দাও নাই। এটা সেনাবাহিনী বিরোধিতা করে নাই। তারা বিরোধিতা করেছে, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছেন আমরা একটা জাতীয় ঘোষণা দিব। ওই জাতীয় ঘোষণা, সেই জাতীয় ঘোষণার আগে তো আপনার দলবনে বলেছেন জাতীয় ঘোষণা করি। তারপরে এখন যদি সেনাবাহিনী মনে করে আরে এই দলকে দিয়ে কিছু হবে না, সব ইউজলেস, কতগুলা উশৃঙ্খল ছেলে, এরা তো ওদেরকে এই কথাগুলো বলার তো বহু লোক আছে না? ওদের কানে কানেগুলো বলার বহু লোক আছে। ওদের যে গোয়েন্দা সংস্থা আছে সবসময় বলতেছে না এরা সব উশৃঙ্খল, কথা শোনে না, এরা কারোর কথা শোনে না। তার এই উশৃঙ্খলতা দিয়ে কি আমরা মনে করি যে আপনারা পারবেন বিএনপিকে মোকাবিলা করতে? আপনাদের কটা সিট পাবেন? 20টা না 30টা? এই দ্বারা কি গণঅভ্যুত্থান পূরণ হয়ে যাবে? এটার জন্য আমরা এত জীবন দিছি। তাহলে আমাদেরকে অবশ্যই আমরা একটা জায়গায় পৌঁছাতে হবে যে যেখানে একটা আদর্শ ভিত্তিক ঐক্য আমরা করতে পারি। যে আমাদের কি কি প্রথম দিকে আমরা চেয়েছি, আমরা একটা নতুন গঠনতন্ত্র। দেখেন এখনো পর্যন্ত আমরা
সংবিধান আর গঠনতন্ত্রের ফারাক বুঝাতে পারলাম না। সংবিধান আর গঠনতন্ত্রের ফারাক বুঝাতে পারি না। সংবিধান রচনা করে কলোনিয়াল শাসকেরা। আমি আপনার উপর শাসন করব, ফলে আমি চাই একটা শাসনতন্ত্র, শাসন করবো একটা দলিল, আইনি দলিল, এটা বলে সংবিধান। আর আমি জনগণ সকলে মিলে আমরা নিজেদেরকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গঠন করব, এটাকে বলে গঠনতন্ত্র। তার মধ্যে আমাদের আবেগ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের ভাষা আছে, আমাদের সামাজিক সম্পর্ক আছে, আমাদের বিভিন্ন, আমরা ভাত খাই, আমরা রুটি খাই না, আমরা মাছ খাই, আমরা মাংস কম খাই, ফলে আমাদের একটা খাদ্য ব্যবস্থা আছে, আমাদের চাওয়া পাওয়া আছে, এটাকে বলে অভিপ্রায়। ফলে আমাদের চাওয়া পাওয়া যে এখানে গ্রহণ করে, জনগণের চাওয়া পাওয়াকে গ্রহণ করে আমরা সকলে মিলে তর্ক বিতর্কের মাধ্যমে যেটা সমষ্টির চাওয়া পাওয়া, এই সমষ্টির চাওয়া পাওয়ার ভিত্তিতে যেই দলিলটা তৈরি হয়, এটাকে বলে গঠনতন্ত্র। এটা সংবিধান না, এটা সংবিধান নয়। আমরা নতুন সংবিধান চাইবে আওয়ামী লীগ ৭২-এর সংবিধান, আমরা চাই নতুন গঠনতন্ত্র। এই নতুন গঠনতন্ত্র তৈরি করতে হলে আজকে এই যে এখানে বসে আমরা যারা কথা বলছি, এই যে আলোচনা করছি, এটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার প্রক্রিয়া। এটাই করতে হবে। কেন করতে হবে? আজকে আমি বলবো বক্তব্য, আপনারা আমার বক্তব্যের পক্ষে বিপক্ষে থাকবেন, আলোচনা করবো, কথা বলবো। আমরা সকলে কোথায় ভুল, আমার বোঝার ভুল থাকতে পারে, আমার বোঝার ভুল থাকতে পারে, আমরা সকলে মিলে এইটা বাইর করি। এটা আমাদের দলিল, এটা আমাদের দেশ, এটা আমাদের রাষ্ট্র। সেই রাষ্ট্র গঠনে আমার ভূমিকা আছে। এখন আমরা কি করলাম? কতগুলো উপর তলায় কতগুলো কমিশন বসাই দিলাম। এরা কোনোদিনই গণতন্ত্র ছিল, ওই ধরে 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 বসেছে না। তো এরা কি জনগণের অভিপ্রায় বুঝবে? এরা জনগণের অভিপ্রায় বুঝবে। আমি একটা গল্প অনেক জায়গায় বলি, বলতে পছন্দ করি, আবার আপনাদের বলছি। সেটা হলো যে আমি একটা এই যে ছোট বাচ্চাদের মেয়েদের একটা স্কুলে বলতে দিচ্ছি, তো বাচ্চা মেয়েরা আমাকে বলে যে ভাইয়া অভিপ্রায় কি, আপনি যে অভিপ্রায় ব্যাপারটা কি? আমি অভিপ্রায় মানে ইচ্ছা, তোমার চাও, তুমি কি চাও, এটাই অভিপ্রায়। তো অভিপ্রায় হলে এটার সঙ্গে রাষ্ট্রীয় কি সম্পর্ক? এটা আমার একটা অভিপ্রায়। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, যেটা আমাদের বুঝার সুবিধার জন্য। আমি বললাম, বলো তো দেখি তুমি বড়ই আচার খেতে পছন্দ করো কিনা, ছোট বাচ্চা। তাই আমি করি। তুমি তেঁতুলি আচার খেতে পছন্দ করো কিনা? তো আমি খুব ভালো লাগে। তুমি আমড়া খেতে পছন্দ করো, খুব ভালো লাগে। তো এবার আমাকে বলো যে তোমাদের এই এলাকাতে, বাসাবো এলাকাতে, কোনো তেঁতুল গাছ কি কোনো বড়ই গাছ কি কোনো আমড়া গাছ আছে? দেখেন কি করে অভিপ্রায়টা রাষ্ট্রের নীতিতে পরিণত হয়। না, নাই, ওই বাসাবো অঞ্চলে নাই। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে আমাদেরকে এমন একটা রাষ্ট্র বা সমাজ গড়তে হবে, বা এমন একটা আইনের দিক থেকে যদি তাকায়, এমন একটা আইন তৈরি করতে হবে যেখানে রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না প্রাণ প্রকৃতি ধ্বংস করে, প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে। যে এলাকায় যে প্রাণ, যে বৈচিত্র্য, এটাকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র এটা পালন করে না। আমি কালকে রাত্রে ছিলাম আমাদের কি বলি এটাকে সাকিরাতে বেরিয়ে এসেছি, বিরাট একটা জায়গা, বিশৃঙ্খল হয়ে আছে। ওখানে গাছ লাগানো যায়, সুন্দর পরিবেশ তৈরি করা যায়, যেসব গাছগুলো হারিয়ে গেছে এটা রক্ষা করা যায়। আমাদের সেনাবাহিনীর বিরাট ক্যান্টনমেন্ট আছে, তাদেরকে বলতে পারি যে এটা একটা রাষ্ট্র, আমাদের যে বেশগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায় যে সকল গাছপালা, পশু পাখি, আসো আমরা এগুলোকে রক্ষা করি। যশোর তো এক সময় মাছের জন্য বিখ্যাত ছিল, যশোর এখন আর নাই এগুলো। এই পুরো অঞ্চল থেকে মেহেরপুর থেকে পুরো অঞ্চলটা বিখ্যাত ছিল আমের জন্য, আর সে আমের খেতে চলে গেছে। এখন ওই সবই চাষের দিকে চলে যাচ্ছে, খালি ব্যবসা চলে, চাষ চলে যাচ্ছে। তাহলে নতুন গঠনতন্ত্র বলতে কি বোঝায়, এটা বোঝাতে এই উদাহরণটা দিয়েছে যে জনগণের অভিপ্রায়, এটাকে আমরা একটা গঠনতান্ত্রিক ভাষায়
এটা লিখবার দায়িত্ব আমাদের, আমরা করতে পারি, কিন্তু জনগণের কাছে কথা বলতে হবে, জনগণের সঙ্গে কথা বলতে হবে। আজকে সকালেও আমরা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের কথা বলেছিলাম, আমি বলি দেখেন ধর্ষণ নিয়ে যদি আইন করেন, একটা তো আইন আসবে, আইন করেন, আইন দ্বারা জীবনে ধর্ষণ বন্ধ করতে পারবেন না, ধর্ষণ আইনের সমস্যা না। তাহলে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে যে আমাদের কোথায় সমস্যা, আমাদের সংস্কৃতির কালচারের কোথায় সমস্যা, এগুলো ধরতে, এই যে যখন ধরবো তখনই কিন্তু আমরা নতুনভাবে রাষ্ট্র গঠন করার ব্যাপারটা আসবে। যখনই আমরা ছেলে মেয়েদের একটা নিরাপদ জায়গা দিতে পারবো, নিরাপত্তা দিতে পারবো, আমরা ছেলেরা ভাইয়েরা মিলে বোনদের নিরাপদ দেখতে পারবো, ওরা সেই নিরাপদ বেষ্টনীর মধ্যে ওদের যখন নিরাপদ করতে পারবো, তৎক্ষণাৎ ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এটা আইন দিয়ে বন্ধ করতে পারবে, শাস্তি দিতে পারবে, বন্ধ করতে পারবে। তবে এইগুলো আমরা মনে করি যে আমার সমস্যা, এইটা আমাদেরকে আমরা এটা করি। ফলে সংবিধান ও গঠন, আমি বিনয়ের সঙ্গে বলবো আপনারা এই দুটো শব্দের আপনার পার্থক্য মনোযোগের সঙ্গে একটু মনে রাখবেন, কারণ যদি শব্দ ভুলভাবে ব্যবহার করেন জনগণ ভুলটাই শেখে। যদি আমি গঠনতন্ত্র বলতাম জনগণ বুঝতে হবে, আমাকে এম্পাওয়ার করার জন্য বলতেছে ছাত্ররা, আমাকে শক্তিশালী করার জন্য ছাত্ররা কথা বলতেছে, বলে গঠনতন্ত্র মানে এই যে আজকে আমরা আলোচনা করছি এটা হলো গঠনতান্ত্রিক কাউন্সিল, এইরকম একটা কাউন্সিল খালেদের করা উচিত ছিল, ধরা যাক ইনশাল্লাহ শিখবো আগামী দিনে। ও নিশ্চয় একটা গঠনতন্ত্র বলে ভাই কি চাও করবে, তোমাদের চাও পাওয়া আমার কাছে কি চাও, এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল, কনস্টিটিউটিং প্রসেস। কি করে একটা রাষ্ট্র গঠিত হয়, বানানো হয়, বানাবার পদ্ধতি হচ্ছে কথা বলা, কারণ মানুষ মাত্রই কথা বলে, এই জন্য এরিস্টটলের মধ্যে মানুষ হলো পলিটিক্যাল এলিমেন্ট, ও কথাটাই সমাধান করে সত্য, তার চাওয়া পাওয়াকে সেটা রূপ দেয় কি দ্বারা, কথার মাধ্যমে। কথা বলে আমরা সব সমাধান করতে পারি, আসলে তো বিরোধ নেই, আমরা সবাই একই কাছে আসি, তো বিরোধটা তো তৈরি হয় কথার থেকে আগে, চিন্তাতে বিরোধ তৈরি হয়, তারপর সেটা প্রকাশ হয় সামনে। চিন্তা যখন ঐক্য হয়ে যায়, বুদ্ধিভিত্তিক চর্চায় যখন ঐক্য হয়ে যায়, তখন কিন্তু খুব অতি সহজে আমরা যুক্ত করতে পারি। এই প্রসঙ্গে একটা ইতিহাসের একটা বড় ঘটনা বলি। লেনিনের বয়স যখন খালেদের চেয়ে ছোট কম, আমাদের তরুণ যারা নেতারা আছে অনেক কিছু কম, তারা তখন চিন্তা করতেছে আমরা একটা বিপ্লব করবো। এই বিপ্লব কিভাবে করবো? এই বিপ্লব করবো আমরা লিখা, কারণ বিপ্লব মানে হলো জনগণের চেতনার রূপান্তর। বিপ্লব মানে কি? জনগণের চেতনার রূপান্তর, জনগণের চেতনা, তার চিন্তার চেতনা, সে যেভাবে চিন্তা করে এটাকে বলতে দাও, তাহলে বিপ্লব করবো। কি করে বিপ্লব করবে? আমরা একটা পত্রিকা পাই, পত্রিকা নাম স্কুলে, আর এটা পত্রিকাটা ছাপা আমরা জনগণের কাছে যাব, গেলে জনগণ কি বলবে, আজকে দেবো ভাই একটু পড়ে দেখেন, ও আজকে পড়বে না, আরেকদিন গিয়ে বলো ভাই একটু পড়ছেন কি, তখন পড়ে না, তৃতীয় দিন গেলে ওটা বিরক্তি হয়ে দুদিনের পাতা পড়বে, পড়লে ওর সঙ্গে সম্পর্ক তৈরি হবে। আর এই যে ছেলেটা 3 বার আমার কাছে এসছে, ওর প্রতি একটা দরদ তৈরি হবে, এই ছেলেটা নিশ্চয়ই যেটা বড় কিছু করতে চায়। সবচেয়ে চিন্তার দ্বারা সমাজকে পরিবর্তন করেছে, চিন্তার দ্বারা। এবং বলশেভিক বিপ্লব একবার ব্যর্থ হয়েছে 1905 সালে, 12 বছর পরে আবার সেটা সফল হয়েছে। তাহলে এই শিক্ষা থেকে আমরা যদি শিক্ষা নিতে চাই, তাহলে আমি বলবো যে আমরা যদি এবার ব্যর্থ হয়ে থাকি, আমি মনে করি ব্যর্থ হয়েছি, তাতে আমার কোনো ভয় নেই, আমি ভীত না। যদি আমরা ব্যর্থ হয়ে থাকি, আমরা আবার অতি দ্রুত আমরা আবার জিতে যাব, যদি আমরা এই তাত্ত্বিক আলোচনা, এই ধরনের আলোচনাগুলোকে মূল্য দিই এবং এটা আরো অনেক বেশি আন্তরিকভাবে আমরা করতে পারি। ঠিক আছে? তো আমি মনে করি যে এই বিষয়টা হলে পরে আরো কত ছোট ছোট কনসেপ্ট আমরা আলোচনা করেছি, বেশি দিন না। আরেকটা প্রশ্নটা হলো এই রাজনৈতিক জনগোষ্ঠী, জাতি না। আমি আমার আলোচনা ইচ্ছে করে জাতি বলে, যেহেতু জাতির চিন্তাটা আপনার মধ্যে এখনো কাজ করে। ঈশ্বরের রাজনৈতিক জনগোষ্ঠী, পলিটিক্যাল কমিটি কাকে বলে? আমাদের এখানে বিভিন্ন মতের, বিভিন্ন পথের লোক আছে, থাকতে পারে, কিন্তু আমরা কি করতে পারি? আমরা একসঙ্গে আমাদের দেশকে রক্ষা করা, আমাদের যার যার সংস্কৃতি এবং ধর্ম আমাদের রক্ষা করা,
এই রক্ষা করার জন্য আমরা একত্র হতে পারি। আমাদের মধ্যে যে তর্ক বিতর্ক চলবে, এই তর্ক বিতর্ককে এই জন্য বলা হয় ডিসকার্সিভ ট্রেডিশন। এটা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমরা আমাদের সমাধান খুঁজি, কিন্তু আমরা সকলে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে এক। কিন্তু বাঙালি জাতিবাদীরা যদি বলে যে এই আমার জাতিবাদের একমাত্র সত্য সহি, তোমরা বাঙালি জাতিবাদীদেরকে বিশ্বাস না করে তুমি পাকিস্তানে চলে যাবে। ফলে জাতিবাদীর সমস্যা এটা। ধর্মীয় জাতিবাদের একই সমস্যা। ধর্মীয় জাতিবাদীরা কি বলে, এই তুমি যদি আমার কথা না শোনো, এটা হলো মুসলমান, এটা হলো এটা হলো একমাত্র মুসলমান হওয়ার পথ, আমার কথা তুমি শুনতেছ না, তুমি নামাজ পড়ো না ঠিক মতো, তোমার টাকনো ঠিক নেই, তোর প্যান্ট পরা ঠিক নেই, ঠিক আছে, তো তোমাকে আমি হাতের অধিকার আছে, তুমি শাকিমে রসুন, আমি তোমার উপর মৃত্যুদণ্ড সত্তা দেব। এটা কিন্তু এটা কিন্তু খাসি। তখন এই তত্ত্বগুলো আমরা মোকাবেলা করতে হবে। আমরা নিঃসন্দেহে ইসলামের যে তার যে মর্মটা, তার যে শক্তিশালী দিক, এটা আমরা ধারণ করতে চাই, কিন্তু যেটা জাতিবাদী দিক, যেটা ফ্যাসিস্ট দিক, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। যে কোনো পরিচয়বাদী ফ্যাসিস্ট যদি মনে করি আমি সহি, আমি যদি আজকে বলি ফরামদের আমি যা বলছি আমারটাই সহি, আমার মতে চলতে হবে, আমি কিন্তু ফ্যাসিস্ট হয়ে গেলাম। তার সকলে আমার চিন্তার সময় জায়গায় থাকবে না। আমি দরকারে 10 বার আসবো যে আমার কথা বুঝে নেয়, কিন্তু কখনো এটা বলবো না যে উনি যখন আমার কথা শুনে নেয় ফলে উনি আমার শত্রু, উনাকে বাদ দিতে হবে না। আমি কথা বলবো, যতক্ষণ তিনি আমার সঙ্গে কথা বলতে চান আমি কথা বলবো। এইটার দ্বারাই একটা সমাজ রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠে, এবং রাজনৈতিক জনগোষ্ঠী হওয়ার মধ্য দিয়ে সে একটা রাষ্ট্র গঠন করে। কেমন? এবার আমি কিছু প্রশ্নটা করি, তারপর আমার বক্তব্যটা শেষ করব। একটা প্রশ্ন হলো যে 24-এর আন্দোলন রাজনৈতিক দলগুলোর অবদান আপনারা কেন অস্বীকার করেন? প্রথম কথা, অবশ্যই আমরা একটু অস্বীকার করি না, অবশ্যই অস্বীকার করি না। যে প্রশ্নটা করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন। রাজনৈতিক দলগুলো আপনাকে একটুখানি ক্ল্যারিফাই করতে হবে। আওয়ামী লীগের অবদান আছে তো রাজনৈতিক দল কেন করবে? তাহলে যাদের অবদান আছে তাদেরকে আমরা স্বীকার করি। দ্বিতীয় প্রশ্ন, তারা কি রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করেছেন নাকি জনগণ হিসেবে অংশগ্রহণ করেছেন? তারা কি রাজনৈতিক দল আকারে অংশগ্রহণ করেছেন? জনগণ হিসেবে অংশগ্রহণ করেছেন, করেছেন না? তা আপনারা জনগণ থাকতে চাচ্ছেন না কেন এখন?